আজকে লোকাদা চ্যাপ্টার 1 দেখলাম, সেটাই এক্সপ্লেন করে শোনাবো আপনাদের। মালায়ালাম ইন্ডাস্ট্রি বারবার প্রমাণ করে দিচ্ছে বড় বাজেট না থাকা সত্ত্বেও মানসম্মত সিনেমা বানানো যায়। ব্যাঙ্গালোরের মতো ব্যস্ত শহরে ফিরে আসে সুইডেন ফেরত এক মেয়ে, চন্দ্রা। দেখতে সাধারণ হলেও তার ভেতরে আছে রহস্য। কী রহস্য সেটা গল্পটা শুনলে আপনারা জানতে পারবেন। দিনের বেলায় সে বাইরে বেরোতে পারে না, শুধুমাত্র রাত প্রিয় তার। অন্যদিকে শহরের এক কোণে আছে 3 বেকার অথচ হাসি খুশি যুবক, তাদের নিরুদ্বেগ জীবন আর চন্দ্রার অন্ধকার গোপন রহস্য যখন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, তখনই শুরু হয় এক ভয়ঙ্কর গল্প। চলুন ঢুকে পড়ি এই রহস্যময় অন্ধকার জগতে। তবে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না, তাহলে ভিডিওটা ছড়াবে। চলুন শুরু করি। কাহিনীর একদম শুরুতেই দেখা যায় একদল গ্যাংস্টার ওত পেতে বসে আছে। তাদের টার্গেট হলো একজন মেয়ে, আর এই মেয়েটি এই কাহিনীর মূল নায়িকা চন্দ্রা। গ্যাংস্টাররা যখন তাকে আক্রমণ করতে চায়, চন্দ্রা কিন্তু দমে যায় না, বরং একে একে সবাইকে কৌশলে হারিয়ে দেয় এবং সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এর পরের দৃশ্য চলে আসে ব্যাঙ্গালোর শহরে। সেখানে চন্দ্রাকে রিসিভ করতে আসে এক ব্যক্তি, প্রকাশ। সে চন্দ্রাকে সরাসরি নিয়ে যায় একটা গোপন আস্তানায়। জায়গাটিতে বেশ কয়েকজন আগে থেকে উপস্থিত ছিল, যারা আসলে এক রহস্যময় টিমের সদস্য। এখানে চন্দ্রাকে দেয়া হয় একেবারে নতুন পরিচয়। তার হাতে ধরিয়ে দেওয়া হয় একটি নকল পাসপোর্ট আর কিছু টাকা। আসলে এই পুরো টিমই কাজ করছে এক অদৃশ্য মাস্টার মাইন্ডের হয়ে। চন্দ্রাকে থাকতে দেওয়া হয় শহরের এক আধুনিক অ্যাপার্টমেন্টে। বিদায়ের সময় সিক্রেট টিমের লোক তাকে স্পষ্ট করে বলে দেয়, এখানে তুমি সাধারণ একজন বিদেশ ফেরত মেয়ে, কোনো সমস্যায় জড়াবে না। চন্দ্রার অ্যাপার্টমেন্টের একদম সামনেই থাকে 3 বন্ধু, সানি, ভেনু আর অ্যাঞ্জেল। ওরা সবাই কলেজ শেষ করেছে, কিন্তু জীবনে কোনো টেনশন নেই। দিনভর পার্টি, আড্ডা আর ভিডিও গেম খেলেই সময় কেটে যায় তাদের। এক কথায় ওরা এনজয় করছে একেবারে ভিআইপি লাইফস্টাইল। একদিন সানি দাঁড়িয়েছিল নিজের বারান্দায়। হঠাৎ তার চোখ পড়ে সামনের অ্যাপার্টমেন্টে। সেখানে জানলা দিয়ে এক ঝলক দেখা যায় চন্দ্রাকে। সেই মুহূর্তে সানির বুকের ভেতর যেন বাজ পড়ে। প্রথম দেখাতেই চন্দ্রার প্রতি অদ্ভুত টান অনুভব করে সে। চন্দ্রা নতুন শহরে এলেও সবার থেকে সে ছিল কিন্তু আলাদা। সে সারাদিন ঘরেই থাকতো আর বাইরে বেরোতো কেবল রাতের আধারে। বাইরে সবাইকে বলতো আমি পড়াশোনা করছি, তাই শুধু নাইট শিফটে কাজ করতে পারবো। কিন্তু বাস্তবে সে কোনো পড়াশোনাই করতো না। চন্দ্রা কাজ নেয় একটা ছোট্ট কফি শপে। সেখানে সে রাতের সার্ভার হিসেবে যোগ দেয়। এ যেন তার গোপন জীবনকে আড়াল করার একটা উপায় মাত্র। এদিকে সানি প্রতিদিনই তার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। চোখে শুধু একটাই চেহারা, চন্দ্রা। তার প্রতিটি মুভমেন্ট, প্রতিটি পদক্ষেপ সে লক্ষ্য করত। একদিন সানির চোখে পড়ে একজন অচেনা লোক মাঝে মাঝেই এসে চন্দ্রার হাতে ধরিয়ে দেয় একটা মেডিকেল বক্স। চন্দ্রা সেই বক্স নিয়ে দ্রুত ভেতরে চলে যায়, কিন্তু বক্সের ভেতরে কি আছে সানি কিছুতেই বুঝতে পারে না। এক সন্ধ্যায় ভেনু এসে সানিকে বলে, আমাদের পোষা বিড়ালটা আবার বাইরে চলে গেছে। সানি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে। রাস্তায় গিয়ে দেখে বিড়ালটা মাঝ রাস্তায় বসে আছে। সে দৌড়ে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে নেয়, কিন্তু হঠাৎই তার চোখ পড়ে একটা গাড়ি তীব্র গতিতে তারই দিকে ছুটে আসছে। এক মুহূর্তের জন্য সানির মনে হয় এটাই হয়তো আমার শেষ দিন। সে তৎক্ষণাৎ বিড়ালটিকে পাশের দিকে ছুঁড়ে ফেলে দেয় বাঁচানোর জন্য, কিন্তু গাড়ি তখন একেবারে তার সামনে। ঠিক তখনই সানি অনুভব করে কারো প্রবল একটা ধাক্কা। একটা তীব্র ঝাঁকুনির সঙ্গে সে রাস্তার পাশে পড়ে যায়। চারপাশে সবাই দৌড়ে আসে। সানি, তুমি ঠিক আছো? সানি মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিক আছি। কিন্তু মনটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। একটু আগে কেউ তাকে ঠেলে সরিয়ে দিল। সেই মানুষটাকে চোখ বুঝতে সানি চোখের সামনে ভেসে ওঠে সেই রহস্যময় মেয়েটা। ওই মেয়েটি মুহূর্তের মধ্যে ছুটে এসে তার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে তাকিয়ে দেখে কোথাও চন্দ্রার কোনো চিহ্ন নেই, যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। এইসব চলতে থাকলেও সমান্তরালভাবে আর একটা ট্র্যাক খুলে যায়। একটা অঙ্গপাচার চক্র ঘুরে বেড়াচ্ছে। সকালবেলায় বেঙ্গালুরু শহর যতই জমজমাট হোক না কেন, রাত নামতে শহরটা অন্ধকারে ঢেকে যায়। সাম্প্রতিক সময়ে অঙ্গপাচার চক্র মারাত্মকভাবে বেড়ে গেছে। 2-3 জন মিলে সুযোগ বুঝে হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ করে। এরপর মাইক্রো ইঞ্জেকশনের মাধ্যমে অচেতন করে ফেলে তাদের। তারপর দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় অচেনা জায়গায়। আর সেখানেই ঘটে এক শিহরণ জাগানো কাজ। অচেতন মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ কেটে চুরি করে কালোবাজারে বিক্রি করে দেয় তারা। এভাবেই গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অঙ্গপাচার চক্র। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো, এই পুরো ঘটনার খবর আসলে পুলিশেরই জানা। হ্যাঁ, এলাকার ইন্সপেক্টর নাদিয়াপ্পা সবই জানেন, বরং তিনি নিজেই ঠিক করে দেন কোথায় কাজটা হবে। সিসিটিভি নেই এমন জায়গাগুলো চিহ্নিত করে এই পাচার চক্রকে সাপোর্ট দেন তিনি। নাদিয়াপ্পা কোনো সাধারণ পুলিশ অফিসার নন, বরং তিনি এই ছবির ভয়ঙ্কর ভিলেন।
তার চরিত্রটা একেবারে সাইকোপ্যাথ ধাঁচের। সবসময় রাগে ফুঁসে থাকেন তিনি, কথায় কথায় হিংসতা আর গালিগালাজ। এমনকি নিচের সিনিয়র অফিসাররাও তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। উল্টে তিনি তাদের সামনে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলে অপমান করে বসেন। তাহলে বুঝতেই পারছেন, গল্প যত এগোবে এই চরিত্রের ভয়াবহ দিক আরও স্পষ্ট হয়ে উঠবে। কফি শপে চন্দ্রার সাথে কাজ করত রোজ নামের একটি সাধারণ মেয়ে। তার জীবন একেবারেই সহজ ছিল না, কারণ তার পিছনে লেগে থাকতো অঙ্গপাচার চক্রের এক কুখ্যাত সদস্য মুরুগেস। রোজ তাকে ভালোবাসতো না, কিন্তু তবুও মুরুগেস বারবার জোর করে তাকে প্রেমের প্রস্তাব দিত। রোজ রাজি না হলে তাকে নানাভাবে হেনস্থা করত, টর্চার করত। একদিনের ঘটনা, কফি শপের পার্কিং এলাকায় আবারও রোজকে বিরক্ত করতে শুরু করে মুরুগেস। দূর থেকে সবই দেখছিল চন্দ্রা। প্রথমে সে ভেবেছিল আমার ঝামেলায় না জড়ানোই ভালো, তাই সে চুপচাপ ছিল। কিন্তু মুরুগেস সীমা ছাড়িয়ে যায়। রোজকে রাজি করানোর জন্য সে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারতে উদ্যত হয়। ঠিক তখনই বদলে যায় দৃশ্য। চন্দ্রা চুপ থাকতে পারে না। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, মুরুগেসের হাত শক্ত করে চেপে ধরে। এক ঝটকায় হাতটা মুচড়ে ভেঙে দেয়। হাতে ধরে থাকা বোতল উল্টে অ্যাসিড ছিটকে পড়ে চন্দ্রার হাতের ওপর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার কোনো ব্যথাই লাগছিল না। মুরুগেস যন্ত্রণায় চিৎকার করে ওঠে, তবুও হাল ছাড়ে না। উল্টে চন্দ্রার দিকে হামলা করতে ছুটে আসে, কিন্তু চন্দ্রা তাকে এক ঝটকায় ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয়। ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে মুরুগেস চিৎকার করে ওঠে, তুমি কে? এত শক্তি তোমার এলো থেকে? কিন্তু কোনো উত্তর দেয় না চন্দ্রা, শুধু নির্মমভাবে তাকে পেটাতে শুরু করে, যতক্ষণ না পর্যন্ত মুরুগেস অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখানো হয় ইন্সপেক্টর নাদিয়াপ্পাকে। সবার সামনে সে বিদ্রূপ করে মুরুগেসকে বলে, একটা মেয়ের হাতে মার খেয়েছো, এর চেয়ে লজ্জার ব্যাপার আর কি হতে পারে? এই অপমান সহ্য করতে না পেরে মুরুগেস নাদিয়াপ্পাকে নিয়ে যায় সেই কফি শপে। সেখানে আঙ্গুল তুলে চন্দ্রাকে দেখিয়ে বলে, এই মেয়েটাই আমাকে মেরেছে। ভেতর থেকে সব কিছুই লক্ষ্য করছিল চন্দ্রা। নাদিয়াপ্পা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল চন্দ্রার দিকে, কিন্তু মুখে কিছু না বলে শুধু মনে মনে ভাবে, ঠিক আছে, সময় এলে সব কিছুর জবাব দেওয়া যাবে। এই বলে ধীরে ধীরে জায়গা ছেড়ে সে বেরিয়ে যায়। সেই রাতে চন্দ্রার ভীষণ ক্লান্তি লাগছিল। ফ্ল্যাটে ফিরে এসে ফ্রিজটা খোলে, কিছু একটা খোঁজে, কিন্তু ভেতরটা একেবারেই ফাঁকা। হালকা বিরক্ত হয়ে এবার তার নিয়মিত আসা মেডিকেল বক্সটা খোলে, কিন্তু সেটাও খালি। স্টক শেষ হয়ে যাওয়ায় চন্দ্রা বাধ্য হয়ে বাসা থেকে বের হয়। একটা শেয়ার অটোতে উঠে বসে, কিন্তু সেই একই অটোতে বসেছিল সানি। অনেক দিন ধরে চন্দ্রার প্রতি এক ধরনের টান অনুভব করেছে, কিন্তু কিভাবে কথা এগোবে সে বুঝতেই পারছিল না। শেষ পর্যন্ত একটু থেমে সাহস করে সানি জিজ্ঞাসা করে, আপনি কি এই শহরে নতুন? চন্দ্রা হালকা স্বরে শুধু একটু ছোট্ট উত্তর দেয়, হ্যাঁ। হঠাৎ সানির নজরে পড়ে চন্দ্রার হাতটা যেন ভীষণভাবে পুড়ে গেছে। সে চমকে উঠে বলতেই যাবে কিছু, কিন্তু চন্দ্রা মুহূর্তের মধ্যে হাতটা কাপড়ে ঢেকে ফেলে, এমনভাবে লুকিয়ে নেয় যেন কিছুই হয়নি। অটো থামতে চন্দ্রা নেমে যায় কফি শপের সামনে। পেছন থেকে হঠাৎ সাহস জোগাড় করে সানি বলে ওঠে, আগামী সপ্তাহে আমাদের বাসায় এক বন্ধুর জন্মদিনের পার্টি আছে, আপনি কি আসবেন? চন্দ্রা হালকা হাসি দিয়ে বলে, দেখি, সময় হলে আসবো। কেটে যায় কয়েকদিন, অবশেষে আসে পার্টির দিন। ঘরের ভেতর তখন উৎসবের আবহ, গান বাজছে, হাসাহাসি, ড্যান্স। হঠাৎই দরজার সামনে এসে দাঁড়ায় চন্দ্রা। সাদা পোশাকে তাকে দেখে মুহূর্তেই থমকে যায় সবাই। সানির চোখ তো একেবারে আটকে যায়। শুধু সানি নয়, ওর বন্ধুরাও হতবাক হয়ে তাকিয়েছিল চন্দ্রার দিকে। মনে হচ্ছিল পুরো পার্টির আলো এক নিমিষে যেন চন্দ্রার শরীরে এসে থেমে গেছে। কিন্তু ঠিক তখনই ঘটে অদ্ভুত একটা ব্যাপার। সানির পোষা বেড়াল হঠাৎ করে চন্দ্রার দিকে তাকিয়ে ভীষণভাবে চিৎকার শুরু করে। ফোঁস ফোঁস শব্দে সবাই চমকে ওঠে। মনে হচ্ছিল বেড়ালটা ভীষণ ভয় পেয়ে গেছে। সেই মুহূর্তে সেকেন্ডের ভেতরে চন্দ্রার মুখের অভিব্যক্তিটা খানিকটা বদলে যায়, কিন্তু অন্যরা সেটা টের পায় না। তারা ভাবে হয়তো নতুন মানুষ দেখে বেড়ালটা ভয় পেয়ে গেছে। তাড়াহুড়ো করে বেড়ালটাকে ধরে অন্য ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। চন্দ্রা আবার আগের মতোই নির্লিপ্ত থাকে। পুরো পার্টি জুড়ে কারোর সঙ্গে তেমন কথা বলছিল না সে। যদি কেউ এগিয়ে এসে কিছু জিজ্ঞেস করছিল, সে শুধু এক লাইনে ছোট্ট উত্তর দিয়ে আবার চুপ করে যাচ্ছিল। এদিকে ভেতরের পার্টি তুঙ্গে, গান, মদ আর নাচে সবাই তখন একেবারে বুঁদ হয়ে আছে। ঠিক তখনই হঠাৎ ঠক ঠক জোরে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতে সবাই চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর নাদিয়াপ্পা আর তার কনস্টেবল। তাদের মুখভঙ্গি গম্ভীর। তারা স্পষ্টভাবে কিছু না বললেও বোঝা যাচ্ছিল তাদের মূল খোঁজ আসলে চন্দ্রাকে নিয়েই। কিন্তু এত শব্দ, এত ভিড় দেখে তারা আগে এই ফ্ল্যাটেই চলে এসেছে। ইন্সপেক্টর বলে, শহরে ড্রাগস পার্টি অনেক হচ্ছে। একটা মেয়েকে দেখিয়ে কনস্টেবলকে নির্দেশ দেয়, একে সার্চ করো। এটা শুনে মুহূর্তে চন্দ্রার চোখ মুখের রং পুরো পাল্টে যায়। তার শরীর শক্ত হয়ে ওঠে, যেন ভেতরের দানবটা বেরিয়ে আসবে এবার।
ইন্সপেক্টর সেটা খেয়াল করেন। তিনি বুঝতে পারেন এই মেয়েটার মধ্যে কিছু একটা গড়বড় আছে, কিন্তু কিছু না বলে শুধু চন্দ্রার নাম জিজ্ঞাসা করে। এরপর সেখান থেকে বেরিয়ে যান। ভেতরে আবার পার্টি শুরু হয়, আবার গান, হাসি, হইচই সবই আগের মতো চলছিল। কিন্তু হঠাৎই নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক মদের বোতল খোলার চেষ্টা করতেই কাছে লেগে তার হাতটা কেটে যায়। সেটি চোখে পড়তে চন্দ্রার মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। সে ভেতর থেকে বেরিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ায়। চারপাশে মানুষদের নাচতে গাইতে আনন্দ করতে দেখে চন্দ্রার মনেও এক ঝলক সুখ এসে যায়। হালকা হাসি দিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে সানির কাছে গিয়ে বলে, আমাকে পার্টিতে ডাকার জন্য ধন্যবাদ। তারপর চুপচাপ বেরিয়ে যায় সেখান থেকে। কিন্তু তার ঠিক পেছনে বেরিয়ে আসে অ্যাঞ্জেল, যে সানিকে বলে, আমি ওকে সামনের ব্লকে নামিয়ে দিয়ে আসি। পরদিন সকালে এক ভয়ঙ্কর খবর আসে। অ্যাঞ্জেলের বাবা ফোন করে সানিকে জানান, গত রাত থেকে নাকি তার ছেলে বাড়িতে ফেরেনি। এই কথা শুনে সানি ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়। তার মনে সঙ্গে সঙ্গে সন্দেহ জাগে, তাহলে কি অ্যাঞ্জেল এখনও চন্দ্রার ফ্ল্যাটে আছে? আর দেরি না করে ছুটে যায় চন্দ্রার বাসার দরজায়। জোরে কড়া নাড়তেও দরজাটা কেউই খোলে না। ভেতর থেকে শুধু ঠান্ডা নিস্তেজ একটা কণ্ঠ ভেসে আসে, তোমার বন্ধু এখানে নেই, আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি বরং এখান থেকে চলে যাও। এই কথা শুনে সানি একেবারে হতভম্ব হয়ে যায়। সে ভাবে, তাহলে অ্যাঞ্জেল গেল কোথায়? সানি নিচে নেমে আসতে শুরু করে। ঠিক তখনই একজন মানুষ আসে, যার নাম হলো প্রভাকর। চেহারায় ডাক্তারদের মতো হাবভাব, হাতে একটা মেডিকেল বক্স। সে চন্দ্রার দরজার কড়া নাড়তেই আশ্চর্যের বিষয়, দরজাটা হুট করে খুলে যায়। চন্দ্রা হাসি মুখে তাকে ভেতরে ডেকে নেন। বাইরে থেকে দাঁড়িয়ে সানি সব কিছু লক্ষ্য করছিল। তার সন্দেহ আরও গভীর হয়ে ওঠে, চন্দ্রা কি আদৌ সাধারণ মেয়ে? অস্বস্তি ভরা মন নিয়ে সানি নিচে নেমে এসে দাঁড়ায়। আর তখনই সে দেখতে পায় একজন ডেলিভারি বয়কে। এই লোককে সে প্রায় চন্দ্রার বাড়িতে বাক্স পৌঁছে দিতে দেখেছে। দেরি না করে সে তার বন্ধু ভেনুর কাছে গিয়ে জানতে পারে ডেলিভারি বয়টা আসলে এক মাদক ব্যবসায়ী। এই কথা শোনার পর সানির বুকটা কেঁপে ওঠে। সে ভাবে চন্দ্রা মোটেই ভালো মানুষ নয়, নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে। ঠিক তখনই হঠাৎ চন্দ্রা তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। হালকা হাসি দিয়ে সানিকে বলে, ঘুম থেকে কেউ জাগালে আমি একটু রেগে যাই, তাই তখন রুক্ষভাবে উত্তর দিয়েছিলাম, মাফ করে দিও। কথাটা শান্ত শোনালেও সানির মনের সন্দেহ কিন্তু একটুও কমে না। সে মনে মনে ঠিক করে ফেলে, আজ থেকে ওকে আমি ফলো করব। সেই রাতে সানি ক্যাবে চড়ে ভেনুকে নামিয়ে দিয়ে সরাসরি চন্দ্রার বাড়ির দিকে রওনা হয়। সে ভেবেছিল হয়তো অ্যাঞ্জেল চন্দ্রার বাড়িতেই আছে, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে বিপরীত দিক থেকে অ্যাঞ্জেল হেঁটে তার নিজের বাড়ির দিকেই ফিরছে। আসলে আগের রাতে চন্দ্রা অ্যাঞ্জেলকে ভেতরে ঢুকতেই দেয়নি। অ্যাঞ্জেল তখন নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে। আসলে তার কাছে মাদকদ্রব্য ছিল, তাই সে রাতটা জেলে কাটিয়ে এখন বাড়ি ফিরছে। এদিকে চন্দ্রা তখন একা শহরের অন্ধকার গলি, সরু রাস্তা আর ঘুপচি মোড় ধরে হেঁটে চলেছে। অন্যদিকে মুরুগেশন নামের এক অপরাধী তার লোকজন নিয়ে প্ল্যান করছিল আজ রাতেই চন্দ্রাকে অপহরণ করবে তারা, তারপর তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেবে। চন্দ্রা যখন একটা অটোরিকশার কাছে পৌঁছায়, পেছন থেকে হঠাৎ এক লোক এসে তার গলায় সিরিঞ্জ গেঁথে দেয়। সেকেন্ডের মধ্যে মাথা ঘুরে গিয়ে চন্দ্রা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছে যায় সানি। চোখের সামনে সে দেখতে পায় অপহরণকারীরা চন্দ্রাকে তুলে নিয়ে অটোতে চলে যাচ্ছে। সে আতঙ্কে চিৎকার করে ওঠে, এই তোমরা কি করছো? কিন্তু তখন আর কিছুই করার সময় নেই। অপহরণকারীরা মুহূর্তে চন্দ্রাকে গাড়িতে করে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটা পাশের বিল্ডিং থেকে এক ছেলে দেখে ফেলে। চন্দ্রাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এক অন্ধকার পরিত্যক্ত পুরনো ফ্যাক্টরিতে। সেখানে ঢুকতেই একটা কুকুর মুরুগেশনের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুষ্কৃতীরা নির্মমভাবে ছুরি মেরে কুকুরটাকে হত্যা করে। এরপর তারা চন্দ্রাকে মেরে ফেলার জন্য ছুরি হাতে এগিয়ে যায়। ঠিক তখনই অচেতন অবস্থায় শুয়ে থাকা চন্দ্রার চোখটা খুলে যায়। তার চোখের রং লালচে হয়ে উঠেছে, দাঁত লম্বা হয়ে যায়, যেন এক ভয়াল নেকড়ে মানবীর রূপ নিচ্ছে। মুহূর্তের মধ্যে চন্দ্রার পিশাচিনী সত্তা মুরুগেশনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার ধারালো দাঁত মুরুগেশনের গলা ছিঁড়ে ফালা ফালা করে দেয়। একজন আতঙ্কে দৌড়ে ফ্যাক্টরির ওপরের তলায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু চন্দ্রা যেন অতিপ্রাকৃত শক্তিতে ভেসে গিয়ে তার গলাটা চেপে ধরে। এক ঝটকায় তাকে মেরে ছুঁড়ে ফেলে দেয় ফ্যাক্টরির ভেতর। এই বিভীষিকাময় দৃশ্যগুলো দেখছিল সানি। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, আর মুহূর্তে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় এক বাবা তার ছোট্ট মেয়েকে একটা গল্প শোনাচ্ছে। বাবা বলতে শুরু করে, এই গল্প কয়েকশো বছর আগের কেরালার কালিয়াঙ্গরু নামের এক অঞ্চলকে ঘিরে। সেই সময় রাজা নিয়মিত এক রহস্যময় বনাঞ্চলের গভীরে অবস্থিত মন্দিরে যেতেন। তবে সেই মন্দিরে গ্রামের সাধারণ মানুষ কিংবা রাজ্যের অন্য কাউকে ঢুকতে দেওয়া হতো না। তবুও একদিন নীলা নামের এক কিশোরী ও তার বান্ধবীরা
কৌতূহলবশত রাজাকে অনুসরণ করে এবং সবাই সেই মন্দিরে প্রবেশ করে। ভেতরে গিয়ে নীলা দেখতে পায় একটা উজ্জ্বল রহস্যময় পাথর। সে মুগ্ধ হয়ে পাথরটি হাতে তুলে নেয়। ঠিক তখনই হঠাৎ করে মন্দিরের পুরোহিত চলে আসে, কিন্তু নীলা আতঙ্কে পালাতে গিয়ে ভুলে পাথরটা নিয়ে চলে আসে। নীলা রত্নটা গ্রামবাসীর হাতে তুলে দেয়, কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষরা জানতোই না এই রত্ন আসলে কতটা ভয়ঙ্কর। তারা নির্দ্বিধায় সেটাকে তাদের দেবতার চরণে অর্পণ করে দেয়। এই খবরটা যখন রাজার কানে পৌঁছায়, তার চোখে যেন আগুন জ্বলে ওঠে। রত্ন চুরি করেছে শুধু নীলা নয়, বরং পুরো গ্রামবাসী। এই ভেবে রাজা এক নির্মম আদেশ দেন। মুহূর্তে সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে নিরীহ গ্রামবাসীদের ওপর। চারপাশে রক্তস্রোত বয়ে যায়। আতঙ্কে সবাই ছুটতে শুরু করে, যে যেদিকে পারে পালিয়ে যায়। নীলা তার বাবা মাকে নিয়ে এক অন্ধকার গুহায় আশ্রয় নেয়। গুহার ভেতরে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু নীলার চোখে ধরা দেয় এক অদ্ভুত দৃশ্য। সেখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দেবীর মূর্তি, মস্তকবিহীন নারী যোদ্ধা। হঠাৎই গুহার ভেতর থেকে উড়ে আসে অসংখ্য বাদুড়। তারা নীলাকে চারপাশ থেকে ঘিরে ধরে। বাদুড়গুলো একসাথে ঝাঁপিয়ে পড়ে নীলার শরীরে, কামড়াতে শুরু করে তাকে। ব্যথা আর আতঙ্কে নীলা শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে শোনা যায় তলোয়ারের শব্দ। সৈন্যরা এসে নীলার বাবা মাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে একে একে হত্যা করা হচ্ছে বাকি গ্রামবাসীদের। কিছুক্ষণ পর নীলার জ্ঞান ফিরে আসে। বাইরে বেরোতে চোখে পড়ে এক বিভীষিকাময় দৃশ্য। তার বাবাকে সৈন্যরা নির্মমভাবে খণ্ড বিখণ্ড করে হত্যা করছে। এই দৃশ্য দেখে নীলার বুক ফেটে কান্না ঝরে পড়ে। আর্তনাদ করতে করতে সে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই সৈন্যদের তলোয়ার এবার তার মায়ের দিকে ঘুরে যায়। নীলা ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে ওঠে, মা! মুহূর্তেই এক সৈন্য তার পিঠে বর্শা গেঁথে দেয়। চোখের সামনে অন্ধকার নেমে আসে নীলার। সে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়ের মৃত্যু দেখে তার মা কান্নায় ভেঙে পড়েন, কিন্তু নিষ্ঠুর সৈন্যরা সেখানে দয়া দেখায় না। কিছুক্ষণের মধ্যে নীলার মাকেও তারা নির্মমভাবে হত্যা করে। চারিদিকে শুধু রক্ত, আর্তনাদ। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। মাটিতে নিথর হয়ে পড়ে থাকা নীলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার শরীরে ভেদ করা বর্শাটি সে হাত দিয়ে উপড়ে ফেলে দেয়। আরও বিস্ময়ের ব্যাপার হলো মুহূর্তের মধ্যেই তার ক্ষত সেরে যায়। এখন আর সে সাধারণ নীলা নেই, সে রূপান্তরিত হয়েছে এক অলৌকিক শক্তিধারী অ্যাক্সিয়া দেবীতে। সৈন্যরা তাকে আক্রমণ করতে এলে নীলা একাই সবাইকে নির্মমভাবে হত্যা করে। তার শক্তি দেখে আতঙ্কিত গ্রামবাসীরা নীলাকে দেবী রূপে পূজা শুরু করে। নীলার অলৌকিক শক্তির খবর পৌঁছে যায় রাজপ্রাসাদে। রাজা বুঝে যায়, যে মেয়ে মৃত্যু থেকে ফিরে আসতে পারে তাকে সহজে ছেড়ে দিলে হবে না, কারণ একদিন সেই হতে পারে সবচেয়ে বড় হুমকি। গ্রামবাসীরা নীলাকে দূরে সরিয়ে দেয়। আশ্রয়হীন নীলা গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। তার পেছনে ছুটে আসে তার প্রিয় কুকুরটিও। এভাবে নীলা থেকে অ্যাক্সিয়া দেবীর কাহিনী ধীরে ধীরে পৌরাণিক কিংবদন্তিতে রূপ নেয়। কিন্তু গল্প এখানে শেষ হয় না। আসলে এই নীলায় সময়ের পরিক্রমায় পরিচিত হয় চন্দ্রা নামে, যার মৃত্যু নেই কোনো দিন, কিন্তু তবুও তার কিছু দুর্বলতা আছে। সূর্যের আলো তার শরীরে পড়লে চামড়া জ্বলে যেতে শুরু করে। সেই ক্ষত সারাতে হলে তাকে রক্তপান করতে হয়। ভীমের যেমন লাড্ডু লাগে, তেমন চন্দ্রার হলো রক্ত এনার্জি ড্রিঙ্ক। রক্ত দেখলে তার ভেতরে এক অদম্য তৃষ্ণা জেগে ওঠে। এই কারণে শানির বাড়িতে পার্টির সময় যখন এক ফোঁটা রক্ত বের হয়েছিল ছেলেটির, তখন হঠাৎ চন্দ্রা সবার চোখ এড়িয়ে বাইরে চলে গিয়েছিল। আর যে মেডিকেল বক্সে নিয়মিত পার্সেল আসতো তার কাছে, তার ভেতরে থাকতো ব্লাড, অর্থাৎ চন্দ্রার খাবার। ছোট্ট মেয়েটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি এত কিছু কি করে জানলে? মৃদু হাসি দিয়ে লোকটি উত্তর দেয়, আমি একটা প্রাচীন বই হাতে পেয়েছিলাম, একটা পৌরাণিক গ্রন্থ, যেখানে লুকিয়ে আছে বহু অজানা কাহিনী। সেখানে লেখা আছে নীলাকে সাহায্য করেছিল কাথানার নামের এক পুরোহিত। কাথানার তাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে মানুষজনের ভিড়ে থেকেও নিজেকে গোপন রাখতে হয়, কিভাবে মানুষকে রক্ষা করে এক অদ্ভুত দেবশক্তি হয়ে ওঠা যায়। বর্তমান সময় হঠাৎই সানির চোখ খুলে যায়। দেখে তার মুখ শক্ত করে বেঁধে রাখা হয়েছে, আর সামনে দাঁড়িয়ে আছে পিশাচিনী চন্দ্রা। চন্দ্রা ঠান্ডা কণ্ঠে বলে, তোমার সামনে দুটো রাস্তা আছে, এক আমার সাথে মিলে লাশগুলো গায়েব করো, নয়তো এদের মতো তোমারও হাল করব। ভয়ে কাঁপতে থাকে সানি। বাঁচার তাগিদে সে বাধ্য হয়ে চন্দ্রার সঙ্গে তাল মিলিয়ে সব মৃতদেহ লুকিয়ে ফেলে। কাজ শেষ হলে সানিকে কাছে টেনে চন্দ্রা সতর্ক করে দেয়, মনে রেখো, আজ যা দেখেছো সেটা কারো কাছে মুখ ফুটে বললে তাহলে তোমার ভাগ্যও এদের মতোই হবে। ইন্সপেক্টর পরের দিন ঘটনাস্থলে পৌঁছায়। চারপাশে খুঁটিনাটি খুঁজে দেখতে গিয়ে সে একটা কন্ট্যাক্ট লেন্স হাতে পান। চোখ সরু করে ইন্সপেক্টর ফিসফিস করে বলেন, এটা নিশ্চয়ই কোনো মহিলার কাজ। পরের দৃশ্যে যেখানে চন্দ্রাকে অপহরণ করা হয়েছিল, সেখানে এক প্রত্যক্ষদর্শী ইন্সপেক্টরকে জানায়
সেদিন ওরা দুজন একসাথেই ছিল। এখন ইন্সপেক্টরের কাছে সব পরিষ্কার হয়ে যায়। চন্দ্রা মোটেও সাধারণ কোনো নারী নয়। একদিন চন্দ্রা যখন বাড়িতে ছিল না, সেই সুযোগ নিয়ে ইন্সপেক্টর চুপিসারে তার ঘরেতে ঢুকে পড়ে। তার চোখে তীব্র কৌতূহল, এই মহিলার ভেতর এমন কি লুকিয়ে আছে যা সবাইকে ভরকে দিচ্ছে। তিনি প্রতিটা কোণায় খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি শুরু করেন। বাথরুমে ঢুকতে তাক লাগিয়ে দেয়া দৃশ্য, সারি সারি কন্ট্যাক্ট লেন্স সাজানো রয়েছে। চন্দ্রা প্রতিদিন একটি করে নতুন লেন্স ব্যবহার করত। সেই লেন্সগুলোর মধ্যে একটা সিঙ্গেল লেন্স পড়ে আছে। ইন্সপেক্টর সেটি হাতে তুলে নিয়ে গতকালের ঘটনাস্থলে পাওয়া লেন্সটির সঙ্গে তুলনা করেন। ফলাফল দুটো পুরোপুরি মিলে যায়। এখন আর কোনো সন্দেহই নেই যে ঘটনার নেপথ্যে চন্দ্রাই আছে। এবার তিনি ফ্রিজ খোলেন, কিন্তু ভেতরে খাবার বা পানীয় কিছুই নেই, শুধু সারি সারি রক্ত ভর্তি প্যাকেট সাজানো। চমকে ওঠেন ইন্সপেক্টর। এমন দৃশ্য দেখে মাথা ঘুরে যায়। সে বুঝতেই পারে না আসলে রহস্যটা কী। হঠাৎ তার দৃষ্টি দেয়ালের এক কোণে যায়। সেখান থেকে হালকা আলো বেরোচ্ছিল। তিনি নখ দিয়ে খুঁটিয়ে দেখে বোঝেন এখানে একটা গোপন ঘর আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে শ্বাস আটকে যায় তার। পুরনো দিনের নানা অস্ত্রশস্ত্র জিনিসপত্র সাজানো রয়েছে। তার উপর রাখা আছে একটা মোটা পৌরাণিক বই, যেন শতাব্দীর পুরনো অভিশপ্ত গোপনীয়তা তার ভেতরে লেখা রয়েছে। হঠাৎই ইন্সপেক্টরের কানে শব্দ আসে। চোখ মুখ শক্ত হয়ে যায় তার। বুঝতে পারে চন্দ্রা ফিরে এসেছে। হাতের বন্দুক শক্ত করে ধরে এগিয়ে যায় তিনি। সামনেই চন্দ্রা দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর গর্জে ওঠে, আমি তখনই বুঝেছিলাম আমার লোকগুলোকে তুমিই মেরেছ। এই বলে সে সরাসরি বন্দুক তুলে গুলি চালায়। তবে আশ্চর্যের বিষয় হলো চন্দ্রা বিদ্যুতের মতো দ্রুত নড়াচড়া করছে, একটি গুলিও তার শরীরে লাগছে না। অবশেষে ইন্সপেক্টর অসতর্ক হয়ে পড়ে। সেই সুযোগ নিয়ে চন্দ্রা হিংস্র ভঙ্গিতে তার কাছে পৌঁছে যায়। হঠাৎই তার মুখ ভয়ঙ্কর হয়ে ওঠে। দুটি লম্বা ধারালো দাঁত বেরিয়ে আসে। সেই ইন্সপেক্টরের হাত চেপে ধরে নির্মমভাবে কামড়ে দেয়। চিৎকারে কেঁপে ওঠে পুরো ঘর। ঠিক তখনই গুলির শব্দে সেখানে ছুটে আসে সানি। সে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে ওঠে, চন্দ্রা প্লিজ, ওকে ছেড়ে দাও, উনি পুলিশ, ওনাকে মারলে প্রবলেমে পড়ে যাবে তুমি। কিন্তু চন্দ্রা কিছুই শুনতে চায় না, কারণ ইন্সপেক্টর তার আসল রূপ দেখে ফেলেছে। হঠাৎই ইন্সপেক্টর আবার বন্দুকটা তুলে নেয়। গুলি ছোড়ার মুহূর্তে চন্দ্রাকে লক্ষ্য করে নিশানা করে, কিন্তু সেই গুলি গিয়ে লাগে সানির পেটে। রক্ত ঝরতে শুরু করে। চন্দ্রা হতবাক হয়ে পিছিয়ে যায়। এই সুযোগ নিয়ে ইন্সপেক্টর জানলা ভেঙে নিচে লাফ দেয় এবং রাতের অন্ধকারে পালিয়ে যায়। ভাগ্য ভালো সানি মারা যায় না, কিন্তু গুলি লাগার কারণে তার শরীর থেকে প্রচুর রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখনই হাজির হয় সানির বন্ধু ভেনু, যে ডাক্তারি পড়ছিল। চন্দ্রার নির্দেশনায় সে দ্রুত ফার্স্ট এড দিয়ে সানিকে বাঁচিয়ে তোলে। সানিকে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে রাখা হয়। অন্যদিকে চন্দ্রার বাড়িতে হওয়া শ্যুট আউটের খবর পৌঁছে যায় সরকারের কানে। সরকার এখন আর এটাকে সাধারণ কেস মনে করছে না, বরং সরাসরি ঘোষণা করে দেয় এরা দুজন হলো সন্ত্রাসী। তাদের ধরার জন্য গঠন করা হয় এক বিশেষ বাহিনী, গরুর ফোর্স। আর এই ফোর্সের প্রধান হিসাবে নিয়োগ করা হয় এক শক্তিশালী অফিসারকে, গজেন্দ্র। কিন্তু এখানেই টুইস্ট আসে। আসলে সেই গজেন্দ্র সেই পৌরাণিক কাহিনীর রাজা। তবে এটা তার পুনর্জন্ম নাকি কোনো অভিশপ্ত রূপ, সেটা এখনই পরিষ্কার করে বলা হয় না। অন্যদিকে ইন্সপেক্টর নাদিয়াপ্পার ভেতরে ধীরে ধীরে শুরু হয় এক ভয়ঙ্কর পরিবর্তন। কারো চোখের দিকে তাকালে তার ভেতরে জেগে উঠছিল অদ্ভুত এক আকাঙ্ক্ষা, রক্ত খেতে হবে। কিন্তু কিছুদিনের মধ্যে ঘটনাটা ভয়ঙ্কর বল নেই। তার দাঁত বড় বড় হয়ে উঠতে শুরু করে, চোখ লালচে হয়ে যায়, আর শরীর থেকে বের হতে থাকে অস্বাভাবিক শক্তি, ঠিক যেমনটা একদিন হয়েছিল চন্দ্রার ক্ষেত্রে। ইন্সপেক্টরও ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকে এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ারে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে ইন্সপেক্টর নাদিয়াপ্পা বাড়ি ফিরে আসে। তার মা তাকে অবাক হয়ে খেয়াল করেন। ছেলে অদ্ভুতভাবে তারই দিকে তাকিয়ে আছে। কাপা গলায় মা জিজ্ঞাসা করে, নাদিয়া, তোর কি হয়েছে রে? ইন্সপেক্টর ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে এসে বলে, তুমি বুঝতে পারছো না মা, আমি সাধারণ মানুষ নেই, আর আমি জন্মেছি এই দুনিয়াকে শাসন করার জন্য। তুমিও আমার সঙ্গে যোগ দাও। কথা শেষ হতে সে হঠাৎ মায়ের হাতে দাঁত বসিয়ে দেয়। কিন্তু ভাগ্যের নির্মম খেলা, তার মা সেই ভ্যাম্পায়ার ভাইরাস সহ্য করতে পারে না। কিছুক্ষণের মধ্যে যন্ত্রণায় ছটপট করতে করতে মা লুটিয়ে পড়েন আর নিথর হয়ে যান। নাদিয়াপ্পা স্তব্ধ হয়ে যায়, নিজের মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে থাকেন। হাসপাতালের ঘর, অজ্ঞান সানি আস্তে আস্তে চোখ খোলে। ঠিক তখনই দরজা দিয়ে ঢোকে ইন্সপেক্টরের পাঠানো দুইজন ভাড়াটে গুন্ডা। ওদের পরিকল্পনা হলো সানিকে গুলি করে মেরে ফেলা। কিন্তু হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে আরেকজন পেছন থেকে চন্দ্রার মাথায় গুলি চালিয়ে দেয়।
এই দুনিয়ায় শরীর বা হার্টে গুলি খেলেও বেঁচে থাকা সম্ভব, কিন্তু মাথায় একবার গুলি লাগলে সবই শেষ। চন্দ্রা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। ইন্সপেক্টরের লোকেরা হেসে বলে গেম ওভার, কিন্তু ঠিক তখনই চারপাশে অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ে। একটা ছায়া জিগজ্যাগ করে দৌড়তে শুরু করে। ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে আর দেখা যায় সেই রহস্যময় ছায়া আর কেউ নয়, টভিনো থমাস, নতুন সুপার হিরো। এই হিরো কিন্তু একেবারে অন্যরকম। ভয়ঙ্কর হলেও তার মধ্যে লুকিয়ে আছে এক ধরনের ফান লাভিং স্বভাব। প্রথমে সে ইন্সপেক্টরের এক লোককে হ্যালুসিনেশনে ফেলে দেয়। লোকটা নিজেকে দেখতে পায় এক আয়নার ঘরে আটকা পড়ে আছে, যেখানে অসংখ্য নিজের প্রতিবিম্ব, কিন্তু কোনোটাই আসল নয়। সে চিৎকার করতে থাকে আর হিরো বাইরে দাঁড়িয়ে মজা করে। অন্যদিকে আরেকজনকে সে হাঁটুর কাছে ছুরি ঢুকিয়ে দেয়, তারপর হেসে ফিসফিস করে বলে ধীরে ধীরে মরো, এতে আরও বেশি মজা। এরপর হিরো এগিয়ে যায় চন্দ্রার দিকে। মাটিতে লুটিয়ে থাকা চন্দ্রার মাথায় আলতো করে হাত রাখে। সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো গুলি শরীর থেকে বের হয়ে আসে। কিছু সেকেন্ডের মধ্যে চন্দ্রার বুক ওঠানামা শুরু করে। সে আবার জীবিত হয়ে ওঠে। এই হিরোর বিশেষ ক্ষমতা হলো পরলোকে চলে যাওয়া মানুষকেও ফিরিয়ে আনার শক্তি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই হিরো চন্দ্রার প্রেমে পাগল। যতবার সুযোগ পায় ফ্লার্ট করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। হঠাৎ এই হিরো অনুভব করে কেউ একজন এগিয়ে আসছে। সে তাকিয়ে দেখে ইন্সপেক্টর নাদিয়াপ্পা। কিন্তু ইন্সপেক্টর ভেতরে ঢোকার আগে তারা গাড়ি করে পালিয়ে যায়। তারা গিয়ে পৌঁছায় একটা বিশাল হোটেলে। বাইরে থেকে জায়গাটা একেবারে 5 স্টার রিসোর্টের মতো, কিন্তু ভেতরে, বিশেষ করে বেসমেন্টে নামতেই দেখা যায় অগণিত রহস্যময় রুম, যেখানে পুরনো সময়ের অনেক নিদর্শন, গোপন অস্ত্র আর প্রাচীন প্রতীক সাজানো আছে। এখানকার মালিক হলো মাইকেল, যে আসলে কাথানারের বংশধরদের একজন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবার চন্দ্রাকে রক্ষা করছে। এই নিরাপদ জায়গায় পৌঁছে হঠাৎই চন্দ্রা সানিকে একটা পুরনো ফটো দেখায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। 1905 সালের আর্মি ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা এক অফিসারের ছবি। সানি ছবিটার দিকে তাকিয়ে থমকে যায়, কারণ ছবির ভেতর দাঁড়িয়ে আছে সে নিজেই। সানির মাথায় যেন বজ্রাঘাত হয়। সে তো এই জন্মের মানুষ, তাহলে কিভাবে 100 বছর আগে ছবিতে সে আছে? চন্দ্রা গভীর গলায় জানায় সেই সময় ওই মানুষটাই ছিল তার প্রেমিক, কিন্তু তাকে মেরে ফেলা হয়েছিল। তখন থেকে চন্দ্রা ভয় পায় ইতিহাস আবার যেন পুনরাবৃত্তি না হয়। এই কারণে সে সানির থেকে দূরত্ব বজায় রাখছে। সবাই ভেবেছিল এখানে আমরা এখন একেবারে সেফ, কিন্তু ঠিক সেই মুহূর্তে গারুড়া ফোর্স জায়গাটা ট্র্যাক করে ফেলে। হঠাৎ করে পুরো দলবাহিনী হোটেল ঘিরে ফেলে আর মুহূর্তের মধ্যে দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। সৈন্যরা ভেতরে ঢুকতেই চন্দ্রা তার ভয়ঙ্কর শক্তি দিয়ে একের পর এক সৈন্যকে কাবু করতে শুরু করে। তার এক একটা আঘাত যেন বজ্রপাতের মতো। কিছুক্ষণের মধ্যে পুরো সেনাদলকে সে শেষ করে ফেলে। সবাই ভেবেছিল লড়াই এখানেই শেষ, কিন্তু ঠিক তখনই আবার হাজির হয় ইন্সপেক্টর নাদিয়াপ্পা। এবার সে আর আগের মতো নেই, কারণ সে এখন পূর্ণ ভ্যাম্পায়ার, চন্দ্রার থেকেও শক্তিশালী। আসল রহস্যটা এখানেই সামনে আসে। চন্দ্রার কামড়ে সবাই ভ্যাম্পায়ার হয় না, কারো কারো শরীরে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয়। কিন্তু যার শরীর একদম পরিষ্কার, অভ্যাস খারাপ নেই, নেশা ভাঙ করে না, সে সহজেই পূর্ণ ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়। চন্দ্রা তাকে শেষ করার জন্য বের করে আনে একটা বিশেষ পাওয়ারফুল তরবারি, যা বুকের মধ্যে ঢুকলে ভ্যাম্পায়ার মারা যাবে। কিন্তু ইন্সপেক্টর এত শক্তিশালী হয়ে গেছে যে তরবারি ছিনিয়ে ফেলে চন্দ্রাকে জোরে একটা আছাড় মারে। নাদিয়াপ্পা লক্ষ্য করে সূর্যের আলো গায়ে পড়তেই চন্দ্রার শরীর পুড়তে শুরু করেছে। যেহেতু সে ভ্যাম্পায়ার, তাই সূর্যের আলো তার জন্য বিষের মতো কাজ করে। কিন্তু ইন্সপেক্টরের শরীরে কোনো প্রভাব পড়ছিল না, কারণ সে নতুন নতুন ভ্যাম্পায়ার হয়েছে। সে চন্দ্রাকে টেনে নিয়ে যায় রোদে। চন্দ্রা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। ঠিক তখনই সানি দৌড়ে এসে একটা ব্লাড ব্যাগ ছুড়ে দেয় চন্দ্রার দিকে। এ যেন ভীমের লাড্ডু। রক্ত খাওয়ার সাথে সাথে চন্দ্রার শরীরে মুহূর্তেই আগুনের মতো শক্তি ফিরে আসে। চন্দ্রা এক লাফে উঠে সরাসরি ইন্সপেক্টরের বুকের মধ্যে তরবারি গেঁথে দেয়। অবশেষে এই দানবীয় লড়াই শেষ হয় ইন্সপেক্টরের ভবলীলা সাঙ্গ হয়ে। তার দেহটাকে টেনে নিয়ে গিয়ে বেসমেন্টের ডেড বডি লকারে তালা মেরে রাখা হয়। এভাবেই শেষ হয় লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা সিনেমার মূল কাহিনী। পোস্ট ক্রেডিট সিনে এক অন্ধকার গলি দেখানো হয়। সেখানে এক মুখোশধারী সুপার হিরোকে দেখতে পাওয়া যায়, যে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে মারতে শুরু করে। সবাই চিৎকার করে বলে কে রে তুই? মুখোশ খুলতে দেখা যায় উনি আর কেউ নন, দুলকার সালমান, নতুন সুপার হিরো যার নাম হলো ইয়ামান। পরের পার্ট একে নিয়ে তৈরি হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের মজা লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ বাই।